পণ্য পরিবহন ও লজিস্টিক্স খাতে কাজ করা শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়ন নিয়ে তৈরি হয়েছে নীতিগত অনিশ্চয়তা। কেননা প্রস্তাবিত ফ্রেইট ফরওয়ার্ডার্স বিধিমালা 2025-এ বিষয়টি পরিষ্কার হয়নি। এমন অবস্থায় স্পষ্ট করার অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে ঢাকার ডেনমার্কের দূতাবাস। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়নের সুযোগ রাখা দরকার প্রস্তাবিত বিধিমালায়। আর দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সুরক্ষায় শতভাগ বিদেশি মালিকানার সুযোগ না রাখার পক্ষে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন। সেই চিঠি পর্যালোচনা করা হচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। আরও জানাচ্ছেন মইনুল হাসান। প্রায় 3 দশক ধরে বাংলাদেশে পণ্য পরিবহন ও লজিস্টিক খাতে ব্যবসা করছে এপি মুলার, ডিএসভি সহ ডেনমার্কের একাধিক প্রতিষ্ঠান, যারা ভূমিকা রাখছে অর্থনীতির বিকাশেও। বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের হিসেবে দেশে 1200-র বেশি দেশীয় পণ্য পরিবহন কোম্পানি থাকলেও বিদেশি মাত্র 13টি, আর যৌথ মালিকানার 34টি প্রতিষ্ঠান। দেশের ব্যবসা পরিবেশ সহজ ও বিদেশি বিনিয়োগ বাধা দূর করতে সম্প্রতি এ সংক্রান্ত বিধিমালা সংশোধনের উদ্যোগ নেয় সরকার। তবে প্রস্তাবিত সেই খসড়ায় পুরনো বিদেশি লাইসেন্সধারীদের নবায়নের বিষয়টি স্পষ্ট না থাকায় তৈরি হয়েছে জটিলতা। এর আগে বিষয়টি তোলা হলেও সমাধান আসেনি, যা গড়ায় আদালতে। তাই এবার সমস্যা সমাধানে এনবিআরকে চিঠি দিয়েছে ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাস। তারা পুরা বিজনেসটা জেনারেট করছে অরিজিনে, তো সুতরাং আমরা এন্টার একটা হিউজ অ্যামাউন্টের যে ফরেন কারেন্সি সেটা বাংলাদেশে এসে বাংলাদেশ ইকোনমি হয়ে সেটা বাইরে যাওয়ার কথা ছিল একটা পোর্শন, সেই সুযোগটা আমরা হারাচ্ছি। নতুন বিধিমালা এর অধীনেই তাদেরকে রিনিউ করতে হবে। সো রিনিউ করতে গেলে তো ন্যাচারালি 100% ফরেন শেয়ার করতে পারছে না, তাকে আইদার জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হিসেবে তাকে এখানে রিনিউ করতে হবে, অর তাকে ট্রান্সফর্ম করতে হবে, অথবা সে এখানে লোকাল যেই ফ্রেট ফরওয়ার্ডার যে কোনো একটা ফ্রেট ফরওয়ার্ডারকে সে এজেন্সি দিয়ে সে তার গ্লোবাল ফরওয়ার্ডার হিসেবে সে অপারেট করতে পারবে। এই যে 40% যে রেস্ট্রিকশনটা আছে ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, এটা 2015-তে এসছে। তার আগে কিন্তু এই ধরনের রেস্ট্রিকশন ছিল না, যার ফলে অনেক কোম্পানি আছে 100% ফরেন ওন, তারা এখনও রয়ে গেছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ তাদেরকে আমাদের দেশে ধরে রাখা। এনবিআরকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, সুনির্দিষ্ট নীতিমালার অভাবে মাঠ পর্যায়ে বিভিন্ন ব্যাখ্যার সুযোগ তৈরি হচ্ছে, যাতে অনিশ্চয়তা বাড়ছে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে। এমন অবস্থায় ডেনমার্ক বা ইউরোপীয় কোম্পানিগুলোর আইনি নিশ্চয়তা, সুরক্ষা এবং বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বজায় রাখতে এই নীতিগত স্পষ্টতা অত্যন্ত জরুরি। যারা 2015-র আগে লাইসেন্স প্রাপ্ত তাদেরকে কন্টিনিউ করতে দেওয়া উচিত, আর নতুন যারা আসবে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে 100% না দিলেও আমার মনে হয় 51% কনসিডার করা যেতে পারে, যাতে অ্যাটলিস্ট রেপুটেশনাল রিস্ক, ম্যানেজমেন্ট কন্ট্রোল, মেজরিটি কন্ট্রোল এই ধরনের কোনো কনসার্ন ফরেন ইনভেস্টরদের না থাকে। আর তৃতীয়, জয়েন্ট ভেঞ্চার করার জন্য অ্যাডিশনাল ইনসেন্টিভ, রেগুলেটরি ইনসেন্টিভ সেটা অফার করা যেতে পারে। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার চলমান মুক্ত বাণিজ্য সংলাপে বিষয়টিকে অশুল্ক বাধা হিসেবেও চিহ্নিত করা হয়েছে বলে জানায় ড্যানিশ দূতাবাস। মইনুল হাসান, ৭১, ঢাকা। অর্থ আইন 2026 অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব, এসটিডি হিসাব, ঋণ এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মার্চেন্ট অ্যাকাউন্ট পরিচালনায় বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিআইএন বাধ্যতামূলক করার বিধান বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা জারির অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়েছে এনবিআর। চিঠিতে বলা হয়, অর্থ আইন 2026-এর মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012-র নতুন উপধারা সংযোজন করা হয়েছে। ফলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব কিংবা এসটিডি হিসাব খুলতে ও পরিচালনা করতে চাইলে বিআইএন অথবা তালিকাভুক্তির প্রমাণপত্র দাখিল বাধ্যতামূলক হবে। এজন্য তফসিলি ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পৌঁছে দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে। আরও বলা হয়, ট্রেড লাইসেন্স নবায়ন, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ গ্রহণ, বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ ও প্রতিষ্ঠানের নামে মোটরযান নিবন্ধনের ক্ষেত্রেও বিআইএন প্রযোজ্য হবে। দর্শক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFI এর প্রেস ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রধানমন্ত্রী সহ যে আরও যে 10টি, মোট 11টি যে আমাদের অগ্রাধিকার ভিত্তিক যে মামলাগুলি ছিল সেগুলোর পরিসংখ্যান হলো এটা। স্পেসিফিক যাও না, এজ এ হোল 11টা আমাদের অগ্রাধিকার ভিত্তিক, তো আমাদের 11টা মামলা
সেই 11টার কেসের ব্যাপারে বলতে পারি অ্যাজ এ হোল ৭৬,০০০ কোটি টাকা, এবং তার ৫৭,০০০ এবং ১৯,০০০ কোটি দেশে এবং বিদেশে। আর পরের কোয়েশ্চনটা আপনি যে বলছেন সেটি হলো মিউচুয়াল ইভ্যালুয়েশনের কথা মনে আপনি বলেছেন, যে আমাদের বাংলাদেশের এন্টি মানি লন্ডারিং এবং কম্বেটিং টেররিস্ট ফাইন্যান্সিং প্রলিফারেশন ফাইন্যান্সিংয়ের জন্য যে ফ্রেমওয়ার্কটা আছে, এটা আমাদের ইন্টারন্যাশনাল একটা পিয়ার রিভিউড একটা ইভ্যালুয়েশন হয়, এটাকে আমরা মিউচুয়াল ইভ্যালুয়েশন বলি। এ যাবৎ বাংলাদেশে 3টি মিউচুয়াল ইভ্যালুয়েশন হয়েছে এবং ৪র্থ মিউচুয়াল ইভ্যালুয়েশন আমাদের অত্যাসন্ন, এটা 2000 আপনি সঠিকভাবে বলেছেন 27-28 থেকে শুরু হবে। তার প্রস্তুতি আমাদের চলছে। আসলে মিউচুয়াল ইভ্যালুয়েশনের জন্য আলাদা কোনো প্রস্তুতির কোনো প্রয়োজন নেই। মিউচুয়াল ইভ্যালুয়েশনটাতে আমাদের ডে টু ডে যে ওয়ার্ক, আমাদের যে রুটিন ওয়ার্ক, এটা যদি আমরা সঠিকভাবে করি তাহলে আমাদের মিউচুয়াল ইভ্যালুয়েশনটা হয়ে যাবে। আমরা সেটাই করছি। আমাদের যে আইন অনুযায়ী আমাদের যে ম্যান্ডেট দেওয়া হচ্ছে, যে কাজটা আমাদের করতে হবে, সেই কাজটা আমরা অত্যন্ত দক্ষতার সাথে সেটা আমরা পরিচালনা করছি। এখন আমরা আশা করি এর মধ্যে দিয়ে আমাদের মিউচুয়াল ইভ্যালুয়েশনে আমাদের রেটিংটা ভালো হবে। আচ্ছা জি বলেন। আচ্ছা, 2টা দেশের সাথে আমাদের MLA চূড়ান্ত পর্যায়ে আছে, সেটা হলো MLA ট্রিটি যেটা বলছেন। আচ্ছা, আপনার মাল্টিলেটারাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি যেটাকে বলে, সেটা আমাদের আমাদের MOU আছে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, MOU আছে 180টা দেশের সাথে, এবং MOUর আওতায় আমরা একবার সিকিউর ওয়েবের মাধ্যমে আমরা প্রতিনিয়ত তথ্য আদান প্রদান করে থাকি প্রয়োজন অনুযায়ী। আমি তারিখ আবেদিন, আমি ঢাকা মিলে আছি। আমার জানার বিষয় সেটা হচ্ছে যে আচ্ছা, আজকে যেহেতু আপনারা অনেক সাংবাদিক আছেন, তারপরে তো সবাই সীমাবদ্ধতা আছে, কেউ একটার বেশি প্রশ্ন করবেন না। হ্যাঁ, এক একজন 3টা-4টা করলে অনেকে হয়তো প্রশ্ন করার সুযোগ পাবেন না। ঠিক আছে, পরের কোশ্চেন বলেন। আমি তারিখ এবং আমি ঢাকা মিলে আছি। আমার একটা জানার বিষয় সেটা হচ্ছে যে 2022 সালে 2024 সালে এই ধরনের একটা ব্রিফিং এ বলা হয়েছিল যে মাসুদ বিশ্বাসের সময় বলা হয়েছিল যে প্রতিষ্ঠান 22 বছরে সিঙ্গাপুরের বাজার হওয়া 20,41,000 কোটি টাকা তারা বিএফআই কোনো মানে অর্থ ফেরত আসেনি, যেটা ছিল আরাফাত মানে 17 টাকা বলা হয়েছিল। আসলে সেই সময় কি রাজনৈতিক ইন্টারন্যাশনালি বলা হয়েছিল নাকি বাস্তবতা আছে, এটা যদি বলতেন। এটা আমি কিভাবে বলবো? এটা তো তখনকার সময় তিনি বলেছেন, সেই প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না। এই যাবৎকাল সেটা আমি বলছি যে আমরা আমাদের প্রক্রিয়া চলমান আছে, আমরা শীঘ্রই আশা করছি, আমি তো আশাবাদ ব্যক্ত করেছি প্রথমেই, যে আমরা বাই দ্য এন্ড অফ দিস ইয়ার আমরা দেশবাসীকে একটা সুসংবাদ দিতে পারবো আশা করি। দর্শক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর প্রেস ব্রিফিং চলছে, আমরা ছিলাম সেখানে। 2 দিন পরও দোকান থেকে বৃষ্টির পানি বের করতে ব্যস্ত সময় পার করেছেন ঢাকার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা। চেষ্টা করেছেন ক্ষতিগ্রস্ত পণ্য রক্ষা করার। উদ্যোক্তারা বলেছেন যে এই সমস্যা পুরনো হলেও উদ্যোগ নেই সমাধানে। আর দোকান মালিক সমিতি বলছে এই ক্ষতির দায় নিতে হবে সিটি কর্পোরেশন ও ওয়াসাকে, না হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সমিতির সভাপতির। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। বৃষ্টি নেই, সাপ্তাহিক ছুটি থাকায় বন্ধ বেচাকেনা, তবু দোকান থেকে জমে থাকা পানি বের করতে ব্যস্ত ঢাকার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা। চেষ্টা চলছে পানিতে তলিয়ে যাওয়া পণ্য সামগ্রীকে ক্ষতির হাত থেকে বাঁচানোর। রোববার টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ে পুরনো এই বাণিজ্যিক কেন্দ্র। এতে নষ্ট হয় বিপুল পণ্য সামগ্রী, সেই সাথে আশঙ্কাজনক হারে কমে যায় ব্যবসা বাণিজ্য। একেবারে নিচের মালগুলো সব ডুবে গেছে, তো ওগুলো বের করে এখন বস্তা করে রাখছি। এখন ওই আজকে ছাদের মানে যতটুকু শুকান যায় আর কি। যখন ভালো সময় আসে তখন সবাই আসে খোঁজখবর নিতে, অমুক এই দিতে ওই দিতে, মানে বিভিন্ন জিনিস মানে ছাওয়া পাওয়ার মধ্যে থাকে। আর এখন যে আমরা কষ্টতে আসছি, কেউ কার মনে করেন যে এখন খোঁজও নিতেছে না। 3 দিনে কোনো দোকানদারি করার মতো কোনো ক্যাপাসিটি নেই। রোববারে সকাল 6টার থেকে বৃষ্টি, মনে করেন রোববারে রাত 1টার দিকে পানি নামছে। ব্যবসায়ীরা বলছেন এই সংকট নতুন নয়, বিষয়টি সিটি কর্পোরেশন ও ওয়াসার নজরে আনা হলেও সমাধান আসেনি দীর্ঘ সময়েও। তাদের মতে একদিকে দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, অন্যদিকে দায়িত্বরত প্রতিষ্ঠানগুলোর অবহেলা, এই দুয়ে মিলে ঝুঁকিতে পুরো এলাকার বাণিজ্য। যারা সিটি কর্পোরেশন লোক আছে, এরা এটা ড্রেন যা আছে এগুলিরে ময়লাগুলি পরিষ্কার করা, সব ক্লিয়ার করে রাখলে
তাহলে মোটামুটি মানে পানিটা এতটা জমে না। তবে এবার অনেক বেশি ক্ষতি হয়েছে, যেহেতু রাস্তাঘাট পানি উঠছে, দোকানে অন্যান্য আমাদের এই মার্কেট থেকেও আমাদের সামনে যে ভাইরা ব্যবসা করে ওদের অনেক ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ভোর রাত্রে থেকে শুরু হয়েছে, যা হয় এটা ঘুমে তুলছে 8টা 9টা থেকে জানে, এরপরে আসে 9টা 10টার দিকে অনেকে আসে, আসি মানে দেখেছে তার মানে পানি ডুবে গেছে, মালামাল নিতে পারে নাই। দোকান মালিক সমিতির সভাপতি বলছেন, নিয়ম করে ভ্যাট ট্যাক্স সহ সরকারকে ন্যায্য পাওনা দিয়ে থাকেন ব্যবসায়ীরা, অথচ প্রতি বছরই গুনতে হয় বিপুল লোকসান। এমন অবস্থায় সিটি কর্পোরেশন ও ওয়াসা কর্তৃপক্ষকে এই ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় সংগঠনটি। বড়দের তো নিবই, হকারদের কি পরিমাণ ক্ষতি আছে এটা আমরা নিরূপণ করার চেষ্টা করব। আমরা সিম্বলিক কাজটা করব এবং হকারদের ক্ষতিপূরণের জন্য আমরা সিটি কর্পোরেশনকে বলবো 7 দিনের মধ্যে হকারদের এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য। সিটি কর্পোরেশন এবং ওয়াসা দুজনে মিলে ক্ষতিপূরণ দিবেন। কোত্থেকে দিবেন আমরা জানি না, যদি ওদের ফান্ড না থাকে ওরা প্রয়োজনে বেতন থেকে নেবেন। আর আমি সরকারকে অনুরোধ করব এই ধরনের ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে। শুধু নিউ মার্কেট নয়, টানা বৃষ্টি আর জলাবদ্ধতার প্রভাবে ক্ষতিগ্রস্ত অন্য এলাকার ব্যবসা বাণিজ্য। রাকিব হোসেন, 71, ঢাকা। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। মাত্র 4 দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম উঠেছে দ্বিগুণে, ফলে কেজি প্রতি বিক্রি হয়েছে 200 টাকায়। সব ধরনের সবজির দরও বেড়েছে কেজিতে 30 টাকা পর্যন্ত। বৃষ্টির অজুহাতে বেড়েছে মাছ ও মুরগির দামও। ভোক্তাদের অভিযোগ, সরবরাহ সংকটের অজুহাতে অতিরিক্ত মুনাফা লুটে নিচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। রিপোর্ট করছেন মিসবাহ হাসান। টানা 4 দিনের বৃষ্টিতে পণ্যের সরবরাহ কিছুটা ব্যাঘাত ঘটলেও মঙ্গলবার রাজধানীর বাজার ছিল স্বাভাবিক। তবুও কমেনি দাম, বরং বেড়েছে প্রায় সব ধরনের পণ্যে। মাত্র 4 দিন আগেও যে কাঁচামরিচ বিক্রি হচ্ছিল 100 টাকা কেজিতে, সেটি এখন 200 টাকা। বিক্রেতাদের দাবি, বৃষ্টিতে ক্ষেত নষ্ট হয়, সরবরাহ কমেছে এই পণ্যের। এছাড়া ঝিঙা, ধুন্দুল, পটল 50 থেকে 60 টাকায় পাওয়া গেলেও এখন বিক্রি হচ্ছে 80 টাকায়। 60 টাকার করলা দাম উঠেছে দ্বিগুণে। 2 দিন আগে নিয়েছি তো পটলের দাম ছিল 40 টাকা কেজি, এখন 80 টাকা কেজি বলছে। বৃষ্টির আগে যে সিচুয়েশন ছিল, এখন ওয়েদার খারাপের কারণে সবকিছুর দাম অনেক বেশি। সবজি শর্ট থাকার কারণে বিক্রেতারা মানে যারা সিন্ডিকেট, তারা এখন তো ডিমান্ড বেশি, ওই সুযোগটা তারা নেয়। এরপরে আবার এই সবজিগুলো যেগুলো আসছে ওইগুলোরও দাম বাড়াই দিচ্ছে। কাঁচামরিচ ডাবল, 120 টাকার মরিচ এখন 200 টাকা। বৃষ্টিতে কই মাছের সরবরাহ বেড়েছে বাজারে। এই সময় দেশি প্রজাতির মাছটি পাওয়া গেলেও প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে 600 টাকা, আর চাষের কই 250 টাকা। আকার ভেদে তেলাপিয়া, পাঙাশ ও রুই মাছের দাম বেড়েছে কেজিতে 50 টাকা পর্যন্ত। আগে আসলে 220 বেচলাম আমরা, ঠিক আছে, এখন 250 টাকা বেচলাম, করতে হয় না। কোট করে যে মাছ পাওয়া যায় না তো ভাই, বৃষ্টি সব এসে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে, গাড়ির কেরিংও খরচ বেশি, সব দিক দিয়ে আমরা ধরা। বৃষ্টিতে প্রত্যেক গাড়িতে 10 টাকা করে বাড়তি আগের থেকে। ওই আগে 15 টাকা ছিল, 25 টাকা গাড়ি। ওঠানামার মধ্যে থাকা ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে, আর সোনালী 330 থেকে 350। অন্যদিকে ডজনে ডিমের দাম বেড়েছে 10 টাকা। বৃষ্টির জন্য মাল অনেক সময় পাওয়া যায় না বা আনা যায় না। বৃষ্টির জন্য অনেক ফার্ম আপনার নষ্ট হয়ে গেছে, এই জন্য মাল যাতায়াত ব্যবস্থার সমস্যা বেশি, গাড়ির খরচ, ক্যারিং করতে বেশি, সব জিনিসের দাম বেশি, কেজি প্রতি 20-30 টাকা বেশি। বাজারে কারসাজি ঠেকাতে তদারকি ব্যবস্থায় আরও জোরদারের দাবি ভোক্তাদের। মিসবাহ হাসান, 71, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বাজার পরিস্থিতি নিয়ে জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। আমরা যাচ্ছি তার কাছে। রাজু, আজকের দিনে বাজার পরিস্থিতি কেমন দেখছেন সে বিষয়টি দর্শকদের জানাবেন। ধন্যবাদ ফারুক আপনাকে। আসলে এই মুহূর্তে আমি আছি কুড়িগ্রাম জিয়া বাজারে। এখানে যে বাজারের অবস্থিতি, এখানে মরিচের দাম ছিল 80 টাকা, কিন্তু আজকে বিক্রি হচ্ছে 120 টাকা। পেঁয়াজের দাম ছিল 30 টাকা, সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা। ডিম ছিল 9 টাকা একটি, এখন ডিম বিক্রি হচ্ছে 9.5 টাকা। আসলে যে অবস্থাটি হয়েছে, যে ঝিঙ্গা, পটল, আলু সহ যে জিনিসগুলো রয়েছে, এগুলোর আসলে দাম খুব সামান্য বেড়েছে। তবে আলুর যে অবস্থাটা, আলু কেজিতে 1 থেকে 2 টাকা বেড়েছে। তবে
আলু থেকে এর আগে কয়েকদিন আগে আলু 10 থেকে 12 টাকা ছিল, এখন 15 থেকে 16 টাকা, এবং ভালো আলুটি 19 টাকা বিক্রি হচ্ছে। কোল্ড স্টোরগুলোতে এখন যেহেতু আলু কোল্ড স্টোর থেকে আসছে, এই কারণে আলুর দাম কিছুটা বেড়েছে। এছাড়া যে মাছ মাংসের যে দাম, মাছ মাংসের দাম আসলে দেশি মাছ নেই বললেই চলে, যেহেতু ধরলা নদীতে বা তিস্তা নদীতে পানি বেড়েছে, যে কারণে দেশি মাছ পাওয়া যাচ্ছে না। পাশাপাশি মুরগির দাম, দেশি মুরগি এবং এটির দাম বেড়েছে, প্রায় 580 থেকে 600 টাকা বিক্রি হচ্ছে। তবে তেল, চিনি, ডাল এইসব জিনিসের দাম স্থিতির হয়েছে। তারা বলছে যে কয়েকদিন পরেই তেলের দাম পড়বে। আসলে টানা বৃষ্টি এবং যে এই অঞ্চলের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় যে বন্যা কোথাও কোথাও হয়েছে, কোথাও কোথাও টানা বৃষ্টি হয়েছে, এই অঞ্চলের এইসব এলাকায় এখনো বাজার কিছুটা হলেও স্থিতিশীল রয়েছে, কারণ খুব একটা বাড়েনি। তবে কিছু কিছু পণ্য, যেহেতু কাঁচামরিচের এই অঞ্চলে যেহেতু কাঁচামরিচ হয় দুইটি জায়গায়, এইসব পানির নিচে তলিয়ে যাওয়াতে কিছুটা দাম বেড়েছে, এবং কুড়িগ্রাম অঞ্চলে প্রচুর। রাজু মুস্তাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে সহকর্মী রাজু মুস্তাফিজ জানাচ্ছিলেন বাজার পরিস্থিতি। গুরুত্বপূর্ণ শিল্প খাত সরবরাহ ব্যবস্থায় চীনা নির্ভরতা কমাতে চায় পশ্চিমা দেশগুলো, যা বাস্তবায়নে 2050 সালের মধ্যে অতিরিক্ত $23.5 ট্রিলিয়ন ব্যয় করতে পারে যুক্তরাষ্ট্র, ইউরোজোন ও যুক্তরাজ্য। বিশেষজ্ঞরা বলছেন, ব্যয় বাড়ার সংখ্যায় পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার চেয়ে আংশিকভাবে নির্ভরতা কমানোই শ্রেয়। বিস্তারিত নুজহাত রহমানের প্রতিবেদনে। বিশ্ব বাণিজ্যে শিল্প খাতে একক আধিপত্য চীনের, আর তাই এশীয় এই পরাশক্তির উপর অতিমাত্রায় নির্ভরশীল পশ্চিমা বিশ্ব, যা থেকে বের হতে চায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোজোন। কিন্তু এতে প্রয়োজন বড় অঙ্কের অর্থ। 2050 সালের মধ্যে ব্যয় করতে হবে অতিরিক্ত $23.5 ট্রিলিয়ন। সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছে পরামর্শক সংস্থা ইউআই পার্থেনন। উৎপাদন সক্ষমতা, দক্ষ শ্রমিক, সাশ্রয়ী প্রযুক্তি দিয়েই মূলত আধিপত্য গড়ে তুলেছে বেইজিং। প্রতিবেদন অনুযায়ী চীনা এই কাঠামোকে অনুকরণ করে নিজস্ব সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে 2050 সাল নাগাদ যুক্তরাষ্ট্রের খরচ করতে হবে প্রায় $14 ট্রিলিয়ন। পাশাপাশি ইউরোজোন ও যুক্তরাজ্যের ব্যয় হবে যথাক্রমে $9 ট্রিলিয়ন ও $800 বিলিয়ন। উৎপাদন, গবেষণা, সফটওয়্যার, সরবরাহ শৃঙ্খলের বিকল্প গড়ে তুলতে যুক্তরাষ্ট্রকে প্রতি বছর ব্যয় করতে হবে $550 বিলিয়ন। অন্যদিকে ইউরোজোনের ক্ষেত্রে এই হার নিজেদের বার্ষিক বাজেটের দ্বিগুণ। তথ্য বলছে, আগামী 25 বছর ধরে 3টি অঞ্চলে গড়ে $940 বিলিয়ন খরচ করলেও জ্বালানি, প্রযুক্তি, প্রতিরক্ষা ও অবকাঠামো খাতে বিনিয়োগ অব্যাহত রাখতে হবে। মূলত চীনে উৎপাদিত পণ্যের কারখানা পর্যায়ের দাম পশ্চিমা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সাধারণত 20 থেকে 100% কম। চীনের ওপর নির্ভরতা কমালে বাড়বে উৎপাদন ব্যয় ও মূল্যস্ফীতি। বিশেষজ্ঞরা বলছেন, চীনের সরবরাহ ব্যবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার চেয়ে আংশিকভাবে নির্ভরতা কমানোই শ্রেয়। কারণ এতে শুধু সময়ই নয়, প্রয়োজন বিপুল অর্থ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। নুজহাত রাহনুমা, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।